1944 হিটলারের শাসনকালে ফ্রান্সের এক গ্রামের চার্চে লাগানো রেডিও জ্যামিং টাওয়ার নষ্ট করতে পাঠানো হয় আমেরিকান প্যারাট্রুপার টিমদের। যুদ্ধের মাঝে চার্চে গুটি কয়েকজন বেঁচে পৌঁছলে সম্মুখীন হয় এক গুপ্ত ভয়াবহ রহস্যের। কেন গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়া মানুষগুলো চার্চ থেকে ফেরে না? সবার অগোচরে গ্রামে ওই ঘরেবন্দি পিশাচ আসলে কে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে আজকের মুভি ওভারলর্ড। 5 জুন 1944 আমেরিকান বায়ু এবং জলসেনা রওনা দিয়েছে ফ্রান্সকে জার্মান সৈন্যদের দখল থেকে মুক্ত করতে। কিন্তু প্যারাট্রুপার টিমের প্রথম টার্গেট হচ্ছে সকাল 6টার মধ্যে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী সিএল ব্ল্যাঙ্ক গ্রামের পুরনো চার্চে জার্মানদের রেডিও জ্যামিং টাওয়ার নষ্ট করা, কারণ এটা থাকলে বায়ুসেনা প্রবেশ করতে পারবে না। এদের টিমের হেড সার্জেন্ট রেনসিন এবং ফিল্ডে লিড করবে কর্পোরাল ফোর্ড। তবে যা প্ল্যান ছিল সেই অনুযায়ী এরা ল্যান্ড করতে পারে না, কারণ জার্মানদের এরিয়ায় প্রবেশ করতে বহু প্লেন স্ট্রাইক ডাউন করে নামিয়ে দেয়। ফলে ইমার্জেন্সি ল্যান্ডিং হওয়ার আগে কিছুজন প্লেনেই মারা যায়, আর বাকিরা কোনো রকমে সেফলি ল্যান্ড করে। প্রাইভেট বয়েস ছিল এদের মধ্যে সবথেকে কম ট্রেনিং প্রাপ্ত সৈনিক, কারণ আপৎকালীন পরিস্থিতির মধ্যে সরকার তখন সাধারণ মানুষদের দেশের সেবায় নিয়োগ করছিল। বয়েস কোনো রকমে নিজেকে সামলে উঠে জঙ্গলে বাকিদের খুঁজতে বেরিয়ে পড়ে, যদি কেউ বেঁচে থাকে এই আশায়। প্লেন থেকে নামার আগে জেকব বলেছিল ওর জন্য অপেক্ষা করবে, কিন্তু ওর কোনো পাত্তা নেই। হঠাৎ দেখতে পেল জার্মানরা সার্জেন্ট রেনসিনকে বন্দী বানিয়েছে। বয়েস দেখা মাত্রই বাঁচানোর চেষ্টা করতে গেলে ক্যাপ্টেন ফোর্ড আচমকা ওকে থামিয়ে দেয়। ফলে চোখের সামনে জার্মানরা রেনসিনকে মেরে ফেলে। তারা হয়তো একটু চেষ্টা করলে স্যারকে বাঁচাতে পারত, কিন্তু ফোর্ড উপস্থিত বুদ্ধি কাজে লাগায়, কারণ অতজনের বিপক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না। আর যদি এরা মরে যায় তাহলে রেডিও জ্যামা নষ্ট হবে না, যেটা ওদের আসল লক্ষ্য। লুকিয়ে জঙ্গল পথে যাওয়ার সময় ওদের দেখা হয় আরও 3 জনের সাথে, টিবেট, ডসন এবং চেজ। এদের মধ্যে চেজের ফটোগ্রাফির ভীষণ শখ, তাই যুদ্ধের মধ্যেও সে ক্যামেরা এনেছে। ফোর্ড রাগে ক্যামেরা ভেঙে দেয়, কারণ ক্যামেরার ফ্ল্যাশে তারা এক্সপোজ হয়ে যেতে পারে, কিন্তু ফোর্ড যেতেই সে আরও একটা এক্সট্রা ক্যামেরা বের করে দেয়। সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথে হঠাৎ ডসন ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা যায়। ফলে এই 4 জন কোনো রকমে ল্যান্ডমাইনের থেকে বেঁচে এগিয়ে চলে। আচমকা নজর পড়ে জঙ্গলে একটা মেয়ের দিকে। তাকে ধাওয়া করে ধরে ফেললে জানতে পারে সে সিএল ব্ল্যাঙ্ক গ্রামে থাকে, তার নাম হলো ক্লোই। প্রথমে ভেবেছিল মেয়েটা এদের ব্যাপারে গ্রামে জানিয়ে দেবে, কিন্তু কথা বলে বুঝতে পারে ক্লোই জার্মানদের পছন্দ করে না, তাই সে ওদের গ্রাম অব্দি নিয়ে যেতে রাজি হয়। সন্তর্পণে অন্ধকারে গা ঢেকে প্রবেশ করলো ক্লোইর বাড়িতে। তার পরিবারে রয়েছে 8 বছরের ভাই পল এবং আন্টি। পুরো গ্রামে এখন কারফিউ চলছে, কাউকে বাইরে ঘুরতে দেখলেই জার্মান সৈন্যরা চার্চে ধরে নিয়ে যাচ্ছে। তবে সেখানে কি হচ্ছে কেউ জানে না। ক্লোইকে বাইরে দেখে টহলদারি জার্মান সৈন্যরা ধরে ফেললে তাদের হেড ক্যাপ্টেন ওয়েফনার কি মনে করে তাকে ছেড়ে দেয়। এতক্ষণে সবাই ক্লোইর বাড়িতে ঢুকলে শুনতে পায় পৈশাচিক গোঙানির শব্দ। আসলে ক্লোইর আন্টি অসুস্থ, তাই ওনাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। এইসব উপেক্ষা করে আশ্রয় নিল চিলেকোঠায়, সেখান থেকে লুকিয়ে নজর রাখবে। কিন্তু প্ল্যান সফল হবে কি করে, কারণ জার্মান সৈন্যরা সারাক্ষণ টহল দিচ্ছে, এমনকি চার্চ সম্পূর্ণ ঘেরা। হঠাৎ দেখে সৈন্যরা এক মহিলাকে মেরে তার স্বামীকে চার্চে ধরে নিয়ে যায়। ক্লোইকে এই বিষয়ে জিজ্ঞেস করলে বিশেষ কিছু জানতে পারে না, কারণ চার্চে যারাই গেছে কেউ জীবিত ফেরেনি, এমনকি তার বাবা মাও। কিন্তু তাদের এই সব কিছু উপেক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব সিগন্যাল জ্যামার নষ্ট করতে হবে। কিন্তু এই ঝঞ্ঝাট থেকে অজানা ইনোসেন্ট পল টিবেটকে বারবার বেসবল খেলার জন্য জোর করতে থাকে। তবে সে এমন লোককেই খেলতে বলছে যে কিনা বাচ্চা পছন্দ করে না, তাই পলকে বকে তাড়িয়ে দেয়। এইবার প্ল্যান অনুযায়ী ফোর্ড চার্চ ও আশেপাশের এরিয়া নজরে রাখতে চেজের সাথে টিবেটকে পাঠিয়ে বয়েসকে বাড়ির নিচেই থাকতে বলে। বয়েস তখন নিচে একা। শুনতে পেল বন্ধ দরজার ওপার থেকে ক্লোইর আন্টির গর্জন। কৌতূহল বাড়লে দরজায় উঁকি মারতেই ভয় পেয়ে যায়, কারণ আন্টি কোনো সাধারণ মানুষ নয়, যেন এক পিশাচ। তখন ক্লোই আসলে জানতে পারে জার্মান সৈন্যরা আন্টিকে একবার চার্চে ধরে নিয়ে যাওয়ার পর থেকে ওনার এইরকম অবস্থা হয়েছে। আসলে চার্চের নিচে একটা গুপ্ত ল্যাব রয়েছে, যেখানে মানুষের শরীরে টার ঢুকিয়ে এক অদ্ভুত এক্সপেরিমেন্ট চলছে। গ্রামের অর্ধেক লোক এই কারণেই মারা গেছে। তখনই বাইরে পায়ের শব্দ। ওয়েফনার দলবল নিয়ে ক্লোইকে ভোগ করতে এসছে। ভাইকে চার্চে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ওয়েফনার তাকে প্রতিদিন ভোগ করে চলেছে। তবে আজ তার ভাগ্যে অন্য কিছু ছিল, কারণ সৈন্যদলকে বাইরে রেখে একা অন্তরঙ্গতার মুহূর্ত কাটানোর সময় বয়েজ আর ফোর্ড তাকে বন্দি বানিয়ে ফেলে। তবে বডি সার্চ করে ওয়েফনারের থেকে একটা শৌখিন লাইটার ছাড়া কিছুই পায় না। এরপর চিলেকোঠায় এনে চলল ট্রিটমেন্ট। ফোর্ড ততক্ষণে বয়েসকে বাকি 2 জনকে খুঁজে আনতে পাঠায়। অতঃপর অন্ধকারে লুকিয়ে এগিয়ে চলল বয়েস। চার্চ ঘিরে পাহারা দিচ্ছে অসংখ্য সৈন্য, প্রতিটা কোণে সার্চ লাইট আছড়ে পড়ছে। বয়েস দেখলো চার্চের ভিতর থেকে গাড়ি ভর্তি একদল মৃত বিকৃত মানুষের অর্ধমৃত লাশ বাইরে এনে সেগুলো জ্বালিয়ে দিল। কিন্তু এমনটা কেন করছে, আর এগুলো কি আদৌ মানুষ? তখনই একটা জঙ্গলি কুকুর তাকে তাড়া করলে ভয়ের চোটে রোডে আসতে থাকা একটা গাড়িতে উঠে পড়ে। তবে উঠতেই চমকে উঠল, কারণ গাড়িতে ভর্তি আমেরিকান সৈন্যদের লাশ। এই গাড়ি সোজা ঢুকবে চার্চে।
তাই নিজেকে বাঁচানোর জন্য লাশের ভিতর লুকিয়ে পড়লে সুযোগ পেতেই চার্চের টানেলে প্রবেশ করে যায়। প্রশ্ন একটাই, এরা লাশ নিয়ে করছেটা কি? তবে আরও চমক তার জন্য অপেক্ষা করছিল, কারণ টাওয়ারের কন্ট্রোল রুম এই ল্যাবের ভিতর। সবার নজর এড়িয়ে একটা জায়গায় আসলে শুনতে পেল দেওয়ালের ওপার থেকে চাপা পৈশাচিক চিৎকার। লুকিয়ে দেখলো ডাক্তারের অর্ডারের পর কিছু একটা করা হলে ভিতরে আটকে থাকা মানুষটা বিকৃত জম্বিতে পরিণত হলো। বয়েস আরও ভিতরে রিসার্চ ল্যাবে আসলে দেখে রক্ত, প্লাজমা আর কিছু কেমিক্যালের সাথে কালো টার মিশিয়ে কিছু একটা তরল বানিয়ে রাখা হয়েছে। সাথে একাধিক ব্যাগের মধ্যে পাইপ কানেক্ট করে ঝুলিয়ে রেখেছে। বয়েজ একটা ব্যাগ নড়তে দেখে চেন খুলতেই বেরিয়ে আসে টারে ভেজা এক জীবন্ত মানুষ। তখনই কাউকে আসতে দেখে পাশের এক্সপেরিমেন্ট ল্যাবে ঢুকলে ট্রেতে কয়েকটা ফ্লুইড ভর্তি ইঞ্জেকশন দেখে একটা স্যাম্পল নিজের কাছে রেখে দেয়। তবে সেইখানে শুধু ইঞ্জেকশন নয়, বরং একটা শরীরবিহীন কাটা মুন্ডু দেখতে পায়, যার মধ্যে তখনও প্রাণ ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বয়েজ খেই হারিয়ে পালাতে গেলে দেখে বেডে অদ্ভুত সব যন্ত্রের সাথে আটকে জেকব শুয়ে। ওকে উদ্ধার করতে গেলে তখনই ল্যাবে একটা লাশ নিয়ে ডাক্তার প্রবেশ করে। সে ওই মৃত লাশে ফ্লুইড ভর্তি ইঞ্জেকশন পুশ করতেই বডিটা ঝটকা দিয়ে উঠলে সেটাকে প্রিজার্ভ করে রাখা হয়। বয়েজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ এমনটা কি আদৌ সম্ভব? ওরা চলে গেলে জেকবকে কোনো রকমে উদ্ধার করে ড্রেনেজ লাইন ধরে চার্চের বাইরে চলে আসে। এদিকে সবাই যখন ভাবছিল বয়েজ মারা গেছে, তখনই জেকবকে নিয়ে তার আগমন। ফোর্ডকে বয়েজ কি বলবে ভেবে পাচ্ছিল না, কারণ কতটুকুই বা বিশ্বাসযোগ্য। ফোর্ড সব থেকে অবাক এই কারণে যে বয়েজ কিভাবে এত বাধা বিপত্তি পেরিয়ে চার্চে ঢুকলো। বয়েজ বিশ্বাসযোগ্যতার জন্য সবাইকে ইনজেকশনের স্যাম্পলটা দেখালে ফোর্ড ওয়েফনারকে এই বিষয় জিজ্ঞেস করলে কিছুতেই সে মুখ খুলতে চায় না। অতএব চলল থার্ড গ্রেড ট্রিটমেন্ট। 6টা বাজতে মাত্র 1 ঘন্টা বাকি, তাই ঠিক করা হলো ওয়েফনারকে টোপ বানিয়ে তাদের কাজ কমপ্লিট করতে হবে। তাই চেজকে অর্ডার দেয় ওয়েফনারকে নামিয়ে আনতে। চেজ ভেবেছিল সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু ও চালাকি করে বন্দুক ছিনিয়ে চেজকে শুট করে। ততক্ষণে সবাই এসে পড়লেও চেজকে বাঁচানো সম্ভব হয় না। সবাই ভেঙে পড়ে, বিশেষ করে বয়েজ। তখনই কি মনে করে বয়েজ পাশে পড়ে থাকা ফ্লুইড ভর্তি ইঞ্জেকশন চেজের শরীরে ইনজেক্ট করতেই সে আচমকা উঠে বসে। ওর কোনো ব্যথা অনুভব হচ্ছে না, শরীরে এসে গেছে ইনহিউম্যান স্ট্রেংথ। সবাই অবাক যে এটা কি করে সম্ভব। তখনই চেজ পাগলের মতো বিহেভ করতে শুরু করলে মাথার যন্ত্রণায় নিজের ঘাড় ভেঙে ফেলে। প্রতিক্ষণে ওর শরীরে পরিবর্তন আসছিল। চেজ বয়েজের গলা টিপে তুলে ধরলে ফোর্ড তাকে গুলিতে ঝাঁঝরা করে দিলেও কোনো লাভ হয় না। অবশেষে বয়েজ চেজের মাথা থেঁতলে ওকে চিরতরে শেষ করে দেয়। এরা যখন পরিস্থিতি সামলাতে ব্যস্ত, তখনই ওয়েফনার সুযোগ বুঝে পলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুই দলের মধ্যে চলতে থাকে গুলি বর্ষণ। ওরা পলকে নিয়ে পালিয়ে গেলেও ফোর্ডের একটা গুলি সোজা ওয়েফনারের চোয়াল ফাটিয়ে দেয়। এই আকস্মিক ঘটনার কারণে শুরু হয় নিজেদের মধ্যে মতবিরোধ। ফোর্ডের লক্ষ্য রেডিও টাওয়ার ধ্বংস করা, কিন্তু বয়েজের মতে ওদের জন্য ক্লোইড ভাই বিপদে পড়েছে, তাই পলকে বাঁচানো ওদের কর্তব্য। আর সে যেহেতু ল্যাবে ঢোকার রাস্তা চেনে, তাই ওরা পলকে বাঁচানোর সাথে ল্যাব সমেত পুরো চার্চ ও রেডিও টাওয়ার বোম দিয়ে ধ্বংস করে দেবে। এতে এক ঢিলে 2 পাখি মরবে। ফোর্ড অবশেষে এই প্রস্তাবে রাজি হয়ে বয়েজকে মিশন লিড করতে বলে এবং সতর্ক করে যে এই প্ল্যানে তাদের বেঁচে ফেরার সম্ভাবনা 0, কিন্তু দেশের জন্য সে মরতেও রাজি। এইবার শুরু হয় প্ল্যানিং। ক্লোই চার্চের গেটের বাইরে পাহারারত সৈন্যদের দৃষ্টি আকর্ষণ করে একটা প্রপার সাইডে আনবে। ততক্ষণে পাশের ভাঙা ছোট চার্চ থেকে জেকব আর টিবেট কভার ফায়ার দেবে, যাতে মনে হয় হামলা বাইরে থেকে হচ্ছে। আর এই সুযোগে পূর্ব দিকের পুরনো ড্রেনেজ লাইন ব্যবহার করে ক্লোই, ফোর্ড আর বয়েজ ল্যাবে প্রবেশ করবে। এদিকে ওয়েফনা ততক্ষণে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে ল্যাবে পৌঁছলে হাতের সামনে উইদাউট টেস্টের 2টো ইঞ্জেকশন শরীরে ইনজেক্ট করলে সব ব্যথা ক্ষণিকের মধ্যে উধাও হওয়ার সাথে ধীরে ধীরে ক্ষতস্থান হিল করতে শুরু করে। অতএব এখন সময় শুধু বদলার। ততক্ষণে ক্লোই প্ল্যান মাফিক কাজ করে সৈন্যদলের হেডকে ওর পিছনে আনলে ফোর্ড ওকে ধরাশায়ী করে বাইকের হ্যান্ডেলের সাথে হাত বেঁধে মুখে বোম ঢুকিয়ে সেলোটেপ আটকে ওদের ডেরায় বিস্ফোরক সহ বাইক চালু করে ঢুকিয়ে দেয়। এদিকে পাহারারত অফিসার কি হয়েছে বুঝতে না পারলে ওর মুখ থেকে সেলোটেপ খুলতেই এইবার বাকি কাজটা করলো টিবেট আর জেকব। সবাই যখন বাইরে যেতে ব্যস্ত, এই সুযোগে 3 জন ভিতরে ঢুকলে ক্লোই পলকে খুঁজতে এবং বাকি 2 জন কন্ট্রোল রুমের দিকে দৌড় লাগায়। সময় বাকি মাত্র 20 মিনিট। ফোর্ড কন্ট্রোল রুমের হেডকে মেরে বয়েজকে ল্যাবে বিস্ফোরক ফিট করতে পাঠায়। এর মধ্যে ক্লোইকে এক সৈন্য ছল করে মারতে চেষ্টা করলে বয়েজ ওকে বাঁচিয়ে পলকে ল্যাবে খুঁজতে যায়, কিন্তু ওদের অজান্তেই ছাড়া পায় একটা এক্সপেরিমেন্টাল জম্বি। এদিকে জেকবকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে পলকে উদ্ধার করে ক্লোইর সাথে বাইরে পাঠিয়ে বয়েজ যায় ল্যাবে বিস্ফোরক সেট করতে। কিন্তু ড্রেনেজ লাইন দিয়ে পালানোর সময় সেই জম্বি ক্লোইকে ধরে আছড়ে ছুঁড়ে ফেলে দেয়। ক্লোই ওর থেকে বেঁচে কোনো রকমে পালাতে সক্ষম হলে ফ্লেম থ্রোয়ার দিয়ে তাকে জ্বালিয়ে মেরে ফেলে। এদিকে আসলো আরেক বিপত্তি। ফোর্ড বিস্ফোরকে টাইমার সেট করে বেরোতেই যাবে, তখনই বদলার আগুনে জর্জরিত ওয়েফনা চলে আসে হিসেব মেটাতে। সে পাশবিক নির্যাতন করে ফোর্ডকে তুলোধনার সাথে টাইমার ভেঙে নষ্ট করে দেয়। ওকে গুলি করতে গেলে ওয়েফনার ফোর্ডের হাত ভেঙে বুকের মধ্যে লোহার শিক ঢুকিয়ে ঝুলিয়ে দেয়। এদিকে ল্যাবের ডাক্তার বয়েজের উপরে অ্যাটাক করলে ওকে কোনো রকমের ধরাশায়ী করে মেরে ফেলে।
অন্যদিকে ক্লোইরা বাইরে আসলে পলকে বাঁচানোর জন্য টিবেট নিজের জীবনের ঝুঁকি নেয়। যে মানুষটা বাচ্চা একদম সহ্য করতে পারতো না, সে কিনা পলকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও রাজি। ক্লোই আর জিকবের কভার ফায়ারে পলকে সেফ জোনে আনতে গেলে টিবেট গুলিবিদ্ধ হয়। এদিকে ফোর্ড তখন যন্ত্রণায় ছটফট করছে। ওয়েফনার প্রতিটা মারের বদলা সুদ সমেত উসুল করছে। ওয়েফনার ইঞ্জেকশনটা দেখিয়ে বলে, ফ্রান্সের জমির নিচে এই অদ্ভুত টারের উপস্থিতি ফ্রান্সের সরকার জানত না, কিন্তু জার্মান বিজ্ঞানের সাথে এর সদ্ব্যবহার করেছে সুপার হিউম্যান সোলজার তৈরি করার জন্য। তখনই বয়েস ক্রমাগত গুলিবর্ষণ করে ফোর্ডকে বাঁচাতে আসলেও কোনো কাজ হয় না। ওয়েফনার তাকে পুতুলের মতো ছুঁড়ে দিয়ে ল্যাবের সব জম্বি সৈনিকদের আনলক করে বয়েসকে মারতে উপক্রম হয়। ফলে কোনো উপায় না থাকায় ফোর্ড ওই ইঞ্জেকশন নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। এইবার লড়াইটা হবে সমানে সমানে। দুজনের মধ্যে মরণপণ লড়াই চলে এবং লড়াইয়ের পর ফোর্ড বুদ্ধি করে একটা সিলিন্ডার ওয়েফনারের সামনে গড়িয়ে দিলে বয়েস ওটাকে লক্ষ্য করে গুলি করতে এক বিশাল বিস্ফোরণ। দুজনেই ঝঞ্ঝাট থেকে বেঁচে গেলেও ফোর্ড নিজের মধ্যে অদ্ভুত পরিবর্তনটা অনুভব করতে পারছিল। তাই বয়েসকে ট্রিক করে টানেল গেটের ওপারে পাঠিয়ে ভিতর থেকে লক করে দেয়। ফোর্ড হেসে বলে, আমরা এসেছিলাম রেডিও জ্যামার নষ্ট করতে, কিন্তু কে জানতো এই নরকের কথা। আমি তখন টাইমার সেট করতে পারিনি, তাই চার্জ ভিতর থেকে ধ্বংস করতে হবে। এই শক্তি বাকিদের কাছে চলে আসলে অপব্যবহারের মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংসের মুখে যাবে। তাই একটাই রিকোয়েস্ট, তুমি এই ল্যাবের বিষয়টা সর্বদা সিক্রেট রেখো। বয়েস, তুমি যাও, আমার সময় এসে গেছে। আমি সবসময় চেয়েছি দেশের জন্য কিছু করতে, তাই সেদিন প্লেনে আমি কখনোই ফিরে যাওয়ার জন্য উঠিনি। বয়েস, আমার অর্ডার, তুমি এই চার্চ ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দেবে, কারণ শেষ হাসিটা আমাদেরই হবে। বয়েস নির্বাক চিত্তে ওর দিকে তাকিয়ে, যাকে এই গ্রুপের সব থেকে রুড ও স্বার্থপর সৈন্য ভেবেছিল, সেই মানুষটার প্রতি আজ তার শ্রদ্ধা বেড়ে গেল। বয়েস ল্যাবের টাইমার অন করে প্রাণপণে দৌড়তে শুরু করলো। আর এদিকে ফোর্ডকে ঘিরে ধরছে জম্বি, সোলজার এবং ওয়েফনার। ফোর্ড পকেট থেকে ওয়েফনারের সেই শৌখিন লাইটারটা বের করে বিস্ফোরক জ্বালিয়ে হেসে বলল, ওয়েফনার, মনে রাখবে, ওস্তাদের মার শেষ রাতে। আর এর সাথে ভয়ানক বিস্ফোরণ, ভেঙে পড়ছে সেই বিশাল চার্চ সহ গুপ্ত ল্যাব। শহরের বাইরে তখন সবাই বয়েজের জন্য অপেক্ষা করছিল। পল তাকে দেখা মাত্রই আনন্দে চেঁচিয়ে ওঠে, বলল, বয়েজ ফিরেছে। কিন্তু বয়েজের মধ্যে নেই কোনো উচ্ছ্বাস। পরের দিন বয়েজ অফিসারকে রিপোর্ট করলো, তাদের তুলনায় শত্রুপক্ষ সংখ্যায় অনেক বেশি থাকার কারণে ফোর্ডের নির্দেশে আমরা পুরো চার্চ ধুলোয় মিশিয়ে দিয়েছি। অফিসার ফোর্ডের বিরুদ্ধে খুশি হয় এবং বয়েজকে চার্লি গ্রুপে জয়েন করার অর্ডার দিয়ে গম্ভীরভাবে প্রশ্ন করল, শুনেছি চার্চের নিচে একটা ল্যাবে জার্মানরা অদ্ভুত এক্সপেরিমেন্ট করত, তোমরা ওই ল্যাব পেয়েছিলে? বয়েজ হেসে বলল, স্যার, ওখানে শুধু কন্ট্রোল রুমটাই ছিল, যেটা এখন অবশ্য শেষ হয়ে গেছে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো এইবার যদি তোমরা সেই ভাইরাল মুভি এক্সহিউমার এক্সপ্লেনেশন দেখতে চাও, তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো, আর থ্রিলার মুভি দেখতে হলে বাঁ দিকের ভিডিওতে।